পাহাড়ের উপরে 24 ফুটের কালী ঠাকুর, পুরোটাই পাথরের। এটা আবার কোথায়? এখনো পর্যন্ত শিব ঠাকুরের গলা দিয়ে ঘাম ঝরছে, সেটাও এইখানে আছে। পুরো পাহাড় জুড়ে অসংখ্য ভাস্কর্য, ঠাকুরের প্রতিমা, সব এই পাহাড় জুড়ে ভর্তি। বেনারস চিত্রকূটের ট্রিপে আজ নিয়ে আমাদের 3 দিন। তো কালকের আমরা রাত্রে চিত্রকূট ঢুকেছি চুনার ফোর্ট দেখে। তো আমরা চুনার ফোর্টে যা যা দেখেছি সেটা আমার লাস্ট ভিডিওতে আপলোড করেছি। আজকের আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি চিত্রকূট থেকে কালিঞ্জার ফোর্টের দিকে। তো কালিঞ্জার ফোর্টে যাওয়ার আগে আমরা একটা দেখে নেব একটা ছোট লেক, যেটা ঠিক চিত্রকূট থেকে কিছুটা দূরে। তো সেইখানে গিয়ে দেখবো যে লেকটা ঠিক কেমন। তো গিয়ে আমরা দেখি লেকটা ঠিক এই রকম, বেশ চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। এখানে আশেপাশে কোনো জনবসতি নেই, কোনো লোক নেই। এখানে যে লেকটা আছে সেই লেকের মধ্যে 2-3টে নৌকা আছে, যেখানে ওইখানকার লোকাল মানুষ মাছ ধরছে, আর পুরোটাই ফাঁকা। এইখানে কিছু ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম কালিঞ্জার ফোর্টের দিকে। কালিঞ্জার ফোর্ট চিত্রকূট থেকে প্রায় 60 to 65 কিলোমিটার্স, আর 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। অনেকগুলো রাস্তা আছে যেটা দিয়ে কালিঞ্জার ফোর্ট আসা যায়। সবকটা রাস্তাই খুবই সুন্দর, জঙ্গল পাহাড় দিয়ে ঘেরা। তো আমরা সামনেই দেখতে পাচ্ছি যে পাহাড়টা, সেই পাহাড়টাই হচ্ছে কালিঞ্জার ফোর্টের রেঞ্জ। এর ওপরেই আছে কালিঞ্জার ফোর্টের পুরো কেল্লাগুলো। তো আমরা সামনে এগিয়ে চললাম, আর কালিঞ্জার ফোর্টে এই পাহাড়ের ওপর দিয়ে উঠতে হবে। তো আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে কালিঞ্জার ফোর্টটা পুরোটাই দর্শন করব, যে ওপরে কি কি আছে। কিছুটা আসতেই আমরা পেয়ে গেলাম কালিঞ্জার ফোর্টে যাওয়ার রাস্তাটা। তো পাহাড়ের গা বেয়ে আমরা সোজা এগিয়ে চললাম কালিঞ্জার ফোর্টের দিকে। তো কিছুটা আসার পরে আর একটু ওঠার পরেই আমরা দেখতে পেলাম এই কালিঞ্জার ফোর্টের গেট। মানে সামনে এরমভাবে একটা এত বড় গেট এসে দাঁড়াবে, তো সেটা আমরা ভাবতেও পারিনি। আর দেখেই একটা খুব সুন্দর লাগছে যে এত দূর বাইক রাইড করে এসে যে একটা এত ঐতিহাসিক ফোর্টে এলাম। তো এই ফোর্টটা অনেক পুরনো, অনেক হিস্ট্রি আছে। তো আমরা সবই জানবো এই ফোর্টের বিষয়ে, কি আছে না আছে। তো এর একটা সামান্য একটা টাকা টিকিট কাটতে হয়, 20 টাকা। সেই টিকিটটা কেটে আমরা এগিয়ে চললাম। এই কিছুটা আসার পরেই দেখলাম যে রাইট সাইড এই একটা কেল্লার মতো করা আছে, এরও কি হিস্ট্রি আছে আমরা সব জানবো। আমরা এখানে চেষ্টা করব এখানে গাইড নেওয়ার, বাট এখানে গাইড মনে হয় না আমি পাবো, কারণ এত বড় এরিয়া আমি আগেই শুনেছি এখানে গাইড পাওয়া যায় না। সব কিছু এখানে লেখা আছে। তো এই লেখা পড়ে পড়েই আমরা বুঝবো যে এর ভিতরে কি কি হিস্ট্রি আছে আর না আছে। সো ফার্স্ট আমরা চলে এলাম এই স্পটটাতে। এটা একটা তালাব বলছে তখনকার সময়, এই আমি গাড়ি রেখেছি এখানে। তো জায়গাটা ঠিক এই রকমই, জল নেই। বাট এইখানে আজকে আমরা কোনো গাইড পাইনি, ওইখান থেকে বলে দিল সব এখানে লেখা পড়ে পড়েই দেখতে হবে। তো তখনকার দিনে মনেই হচ্ছে ওই জায়গাটা কোনো বসার জায়গা ছিল, এই জায়গাটা স্নান করার জায়গা, চারিদিক দিয়ে এরকম নামার জায়গা। ওইদিকে একটা কেল্লা আছে। তো আমরা এগিয়ে চলছি, দেখি ওই দিকটা যাই কেন। সিঁড়ি, এখানে অনেক পুরনো দেবদেবীর সব রাখা আছে, যেখানে ভেঙে গেছে। এগুলো সব দেখে বোঝাই যাচ্ছে আগেকার দিনের কত জিনিস সব ভেঙে গেছে। একটি ব্রিজ মতো, এদিক দিয়ে জল আসতো, পাহাড়ের বেয়ে বেয়ে জল এসে এই পুকুরে এসে জমা হতো। ये क्या है? नमस्ते। राम जानकी का मंदिर है। राम जानकी का मंदिर, अच्छा। और ये वाला क्या है? ये राजा महल, अंदर जा सकते हैं? ये बंद रहता है। अच्छा, नाम শুনেছিলাম মান সিং। তো এই হচ্ছে রাজা মান সিং প্যালেস। চলে গেলাম, আমরাই আছি, কেউ নেই, পুরোপুরি ফাঁকা। বেশ সুন্দর একটা প্যালেস, বাহ। চারিদিক দিয়ে বন্ধ, ঢুকতে পারা যাবে না। এটা বলছে পাত্থর মহল মসজিদ। তো এখানে গাইড না থাকলে যে প্রবলেমগুলো হয়, প্রপার বোঝা যায় না
যে কী ছিল, কিভাবে আছে। আমরা ওইখানে গেছিলাম, ওইখান থেকেই এলাম, এসে এই মসজিদটা দেখছি। মসজিদের মতোই লাগছে অনেকটা, সবই ভেঙে গেছে। তখনকার দিনে পাথরের উপরেই পুরো একটা একতলা বাড়ির মতো করা আছে। মসজিদ বলছে, তেমন এখানে সবাই নামাজ ফামাজ পড়তো। পুরো পিলারটাই পাথরের উপরে। চলে এলাম আমরা নীলকণ্ঠ মন্দিরের কাছে। নীলকণ্ঠ মানেই হচ্ছে শিব ঠাকুর, সেটা আমরা সবাই জানি। তো এইখানে একটা বড় শিব ঠাকুরের মূর্তি আছে, যার গলা দিয়ে এখনো পর্যন্ত ঘাম ঝরে। তো এইটা একটা অলৌকিক ব্যাপার যে এত বছর ধরে শিব ঠাকুরের গলা দিয়ে ঘাম ঝরছে, সেটাও একটা দেখার কিউরিসিটি। আর এইখানেই আছে আমার যেটা ড্রিম ছিল, যে আমি এই জিনিসটা দেখতে এত দূর এসেছি। সেটা হচ্ছে প্রায় 20 ফুট উচ্চতার কালী প্রতিমা, সেটা পুরোটাই পাথর দিয়ে খোদাই করা পাহাড়ের গায়ে। তো এইটাই দেখার জন্য আমি এত দূরে এসেছি। তো আমরা এগিয়ে চললাম, আর আমি খুব এক্সাইটেড যে এই জায়গাটা গিয়ে আমি সামনে গিয়ে প্রতিমাটার দর্শন করব। তো পুরোটাই পাহাড়ের ওপরে, বোঝাই যাচ্ছে কত উঁচু পাহাড়ের উপরে এই এত বড় একটা ফোর্ট। যে আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ফোর্ট, শুধুমাত্র কিছুটা এরিয়া খোলা আছে ট্যুরিস্টদের জন্য, বাকি পুরোটাই বন্ধ। আমরা এগিয়ে চললাম নিচের দিকে, আস্তে আস্তে সিঁড়ি বেয়ে অনেকটাই নিচে মন্দিরটা। তো ওপর দিয়ে দেখা যাচ্ছে যে ফোর্টটা কতটা সুন্দর লাগছে ওপর দিয়ে। তো আমরা এগিয়ে চললাম সিঁড়ি বেয়ে নিচের দিকে, দেখা যাক ঠিক ফোর্টটা কী রকমভাবে সাজানো আছে, যে প্রত্যেকটা সিঁড়ি বেয়ে বেয়ে কীভাবে নামতে হবে নিচে। রেলিংও করা আছে যাতে ধরে নামতে হবে, কোনো কারোর যাতে অসুবিধা না হয়, কেউ যাতে না পড়ে যায়। আর এই জায়গাটাগুলো যে পাথর দিয়ে তৈরি, সবাই বলছে এই পাথরগুলো বৃষ্টির সময় লাল হয়ে যায়। তো এই ফোর্টটা বৃষ্টির সময় মানে একটা রেড ভাব চলে আসে। তো গ্রিন আর রেড যে কত সুন্দর সেই সময় লাগতো। তো রাজারা কত প্ল্যানিং করে, কত পয়সা খরচা করে যেই ফোর্টগুলো বানিয়েছিল, তো সেগুলো না দেখলে যে আমরা কত বড় মিস করছি আমাদের জীবনে, তো সত্যি ভাববার বিষয়। তো আমরা এগিয়ে চললাম ওই নীলকণ্ঠ মন্দিরের দিকে, আর সেই আশ্চর্য কালী মূর্তি দেখার দিকে। আমরা আস্তে আস্তে নামলাম, ধরে ধরে নামলাম, মানে এতটাই সিঁড়িটা উঁচু আর নিচু যে একটু পা ফেসলালেই হয়ে গেল। তো এই হচ্ছে বাউন্ডারি, আর এই এখানে আশ্চর্য সব পাথরের উপর ভাস্কর্য করা আছে। সব গাইড না হলে বোঝা যায় না এগুলো কিসের করা আছে। তো দেখে মনেই হচ্ছে যে মাঝখানে একটা ঠাকুর, তার পাশে সব ভক্তরা হাত জোর করে দাঁড়িয়ে আছে, তাই তো? চলো, সাধারণ গুহার মধ্যে সব পাথর কেটে এটা মন্দির। হ্যাঁ, এই যে এখানে কোনো ঠাকুরের মুখ করা আছে, মানে এখানে রাজাদের ঠাকুরের স্থান এই জায়গাটা। চলে গিয়ে চলো, এখানে মা কালীর অনেকগুলো রূপ দেখানো হয়েছে, বাট বোঝা যাচ্ছে, কিন্তু জায়গাটা এতটা সুন্দর। বাহ, এখানে কি আছে? এখানে গণেশ ঠাকুর আছে। এইখান থেকে কিলার আর একটা সাইডে। আচ্ছা, এখানে সবাই পিকনিক করতে পারে, ফাঁকা। এইখানে একটা রাখা হয়েছে একটা আশ্চর্য একটা ভাস্কর্যের জিনিস, পাথর দিয়ে পুরোটাই খোদাই করা। কি সুন্দর একটা পাথরের স্ট্রাকচার, আর যেই দিকে দেখাচ্ছি সেই দিকেই পুরো পাহাড়ের গায়ে পুরো ভাস্কর্যে ভর্তি। এটা হচ্ছে কেল্লার ব্যাক সাইড। তো আমরা এগিয়ে চললাম। এখানে একটা কোনো স্ট্যাচু ছিল যেটা ভেঙে গেছে, শুধু পা দেখা যাচ্ছে। ওইখানে বুদ্ধাদেবের মুখ দেখা যাচ্ছে, চারিদিকে মানে ভাস্কর্যে ভর্তি। এত সুন্দর সব স্ট্যাচু করা আছে। ওটা একটা শিবলিঙ্গ,
এই দুর্গটি চান্দেলা রাজবংশ দ্বারা নির্মিত। তো সেই জন্যে এই দুর্গে ম্যাক্সিমাম জায়গায় হিন্দুদের যে প্রতিমা, হিন্দুদের যে ভগবানের ভাস্কর্য চারিদিকে করা, যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই এক আশ্চর্য ভগবানের নিদর্শন এখানে করা হয়েছে। পাথরে খোদাই করা অসংখ্য মূর্তি, ভগবানের মূর্তি। আর স্ট্রাকচারটা দেখেই মনে হচ্ছে হিন্দু টেম্পল যে টাইপ অফ হয়, যেই গম্বুজ, তার উপরে কোনো কিছু রাখা একটা মন্দিরের স্ট্রাকচার, সেই রকমই পুরো মন্দিরের ব্যাক সাইডে এই রকম করা আছে। তো আমরা নীলকণ্ঠ মন্দিরের দিকে এগিয়ে চললাম। এই হচ্ছে নীলকণ্ঠ মন্দিরের গেট, আর এই হচ্ছে কেল্লার ঠিক পিছন দিকটা। তো নীলকণ্ঠ মন্দিরটা এইটাই সেই শিব ঠাকুর যার গলা দিয়ে এখনো পর্যন্ত ঘাম ঝরে। আর এইগুলো দেখা যাচ্ছে যে কত সুন্দর ভাস্কর্য, চারিদিকে সেই পুরনো কালের পাথরের খোদাই করা আশ্চর্য ভাস্কর্য এখনো পর্যন্ত এই ফোর্টে আছে। তো সেইগুলো যাতে আর নষ্ট না হয়, তো এইখানে ইউপি সরকার এইটা আন্ডারটেকিং করছে। তো আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। তো সামনে গিয়ে দেখব মন্দিরটা পুরোপুরি গুহার ভিতরে। ঢোকার পরেই আমরা দেখতে পেলাম এই যে সামনে রাখা হয়েছে শিব ঠাকুর, এটাকেই বলছে নীলকণ্ঠ, যার গলা দিয়ে এখনো পর্যন্ত ঘাম ঝরছে। যে ঘামটা কিভাবে ঝরছে সেটা একটা অলৌকিক বিষয়, পুরোটাই জানবো পুরোহিতের মশাই থেকে। ये जब संबंधन हुआ है 14 रत्नों में एक रत्न निकला हुआ है, विस्पान करके भगवान जो है स्वयं विराजमान है, ये स्वयं शंभु है। इस पसीना निकलता है, उस तक निकलता रहता है गले से। আচ্ছা, তো এইখান দিয়ে জলটা যেটা বেরোচ্ছে এটা কন্টিনিউ শিবের গলা দিয়ে জলটা বেরোচ্ছে, এটা পাসিনা বলছে। বাহ, সুন্দর। ये मुखारबिंद के दर्शन कर रहे हैं आप लोग, हर जगह छोटी पिंडी के दर्शन होते हैं। এই নীলকণ্ঠ শিবলিঙ্গ দেখে আমরা বেরিয়ে গেলাম। ঠিক বাঁ দিকেই পড়বে সেই 20 ফুটের কালী প্রতিমা। এই যে সামনে দাঁড়িয়ে আছে, এটা পুরোপুরি পাহাড়ের গায়ে খোদাই করা একটা কালী প্রতিমা, প্রায় 20 ফুট উচ্চতা। তো এটা বুঝতেই পাচ্ছেন যে কতটা বড়, দেখেই বোঝা যাচ্ছে এত বড় কালী প্রতিমা পুরো পাহাড়ের একটা পিছনে সেই সময় কিভাবে বানিয়েছিল, সত্যি অসাধারণ। মায়ের পায়ে প্রণাম করে উঁচু হয়ে তাকিয়ে দেখতে হচ্ছে মায়ের মুখটা, যে কি সুন্দর সেই সময়কার হাতের কাজ, সেটা দেখেই বুঝতে পারছিলাম যে এই পা থেকে উপর অবধি যে কীভাবে এটাকে খোদাই করে বানানো হয়েছে সেই সময় রাজত্বকালে। আর এত দিন ধরেও যে এই প্রতিমাটা এত সুন্দরভাবে রাখা আছে, যে না আসলে বুঝতে পারতাম না। আলটিমেটলি আমার এটা ড্রিম ছিল এই ঠাকুরটাকে এইভাবে এত কাছে দিয়ে দেখার। তো মনকে শক্ত করে আমি ঠিক বাইক চালিয়ে এই অবধি পৌঁছাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো আমরা এইটা দেখে বেরিয়ে পড়লাম আমার নেক্সট সাইট সিনের দিকে। তো এইখান থেকেই আমরা গেছিলাম সামনের দিকে, গিয়ে মন্দিরটা দেখেছিলাম। তো আমরা এবারে ব্যাক করব, আমার নেক্সট এখানে কি আর দেখার আছে সেটা দেখব। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেটা হচ্ছে নীলকণ্ঠ শিবলিঙ্গ আর প্রায় 20 থেকে 24 ফুট হাইটের কালী প্রতিমা। কিন্তু এই যে কালিঞ্জার ফোর্টের ইতিহাস কি আছে সেটা এবার জানবো। এই যে কালিঞ্জার ফোর্টটা প্রায় 800 ফুট উপরে পাহাড়ের উপরে অবস্থিত। এই কেল্লার যে দেওয়াল, সেই দেওয়াল চীনের যে প্রাচীর আছে তার সঙ্গে কম্পেয়ার করা হয়। তাই জন্য এইখানে অনেক রাজা এসে রাজত্ব করতে চেয়েছিল, জয় করতে চেয়েছিল এই কেল্লা, বাট অনেক রাজাই সেটা অসফল হয়। এই কেল্লার উল্লেখ বেদ, পুরাণ ও মহাভারতের মধ্যেও লেখা আছে। বেদ পুরাণ থেকে জানা যায় যে ভগবান শিব সমুদ্র মন্থন থেকে যে বিষটা উঠেছিল সেই বিষ এইখানেই পান করেছিল। তাই জন্য এইখানে যে শিবলিঙ্গটি আছে সেটাকে নীলকণ্ঠ শিব নামে আমরা জানি। এই ফোর্টে অনেক রাজা রাজত্ব করেছে, তার মধ্যে চান্ডেল, গুপ্ত রাজা, মুঘল সাম্রাজ্য আর মারাঠা। চান্ডেল সাম্রাজ্য প্রায় এই কিলা 400 বছর রাজত্ব করেছিল। 1570 সালে আকবর এটি জয় করে ও বীরবলকে এই রাজত্ব সামলানোর ভার দেয়। আমরা এই রাস্তা দিয়ে এলাম, এখানে বাইকটা রেখে আমরা জাস্ট বাঁ সাইডে দেখলাম এইরকম একটা পুকুর,
দেখেই মনে হচ্ছে এখানে আগে কোনো রানী বা রাজার স্নান করতো। বেশ সুন্দর লাগছে জায়গাটা। কিছু নাম লেখা নেই। এই প্রবলেম এইটাই, গাইড না আনলে যা প্রবলেম হয় যে কিছু বোঝা যায় না কোথায় কোনটা কি না কি, এর কি হিস্ট্রি আছে। তো গাইড মাস্ট, সব জায়গাতেই আমার মনে হয় গাইড নেওয়া উচিত। তো জায়গাটা খুব ভালো লাগছে, সবুজ এর মধ্যে বেশ সুন্দর একটা পুকুর। এটা ওইখান থেকে বলছে এটা রংমহল। অ্যাকচুয়ালি রংমহলে কি হতো না হতো জানি না কিছুই, জাস্ট ভিডিও করা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কেউ নেই, আমরাই। বাহ, এই এত বড় পাহাড়ের মধ্যে এরকম এক একটা করে করা আছে, সত্যি ভাবার বাইরে। কিভাবে করেছিল তখনকার সময়। আমরা যে আগে যে নীলকণ্ঠ মন্দিরটা দেখে এলাম, সেইখান থেকে এই যে রংমহলটা প্রায় 2-3 কিলোমিটার দূরে। তো পুরো পাহাড়ের ওপরেই এক একটা ছোট ছোট করে এরকম স্পট করা আছে, যেখানে এক একটা জায়গায় এক এক রকম মহল আছে। তো সেইগুলো দেখতে গেলে আমাদের প্রায় 2-3 কিলোমিটার যেতে হবে। তো সেইগুলো বাইক বা গাড়ি না হলে খুবই মুশকিল। তো এক জায়গায় রাজার বাড়ি, এক জায়গায় রানীর বাড়ি, এক জায়গায় রংমহল, এক জায়গায়, তো সব কিছু আলাদা আলাদাভাবে করা আছে। কিন্তু আমার মনে হয় তো সেই টাইমে এই পুরো কেল্লাটাই একটার মধ্যেই ছিল। এখন সেগুলো ভেঙে গিয়ে সব কিছুই অগোছালো হয়ে গেছে। তো আমাদের দেখতে গেলে ওই ম্যাপ দেখে দেখেই আসতে হয়। তো কীরকম, এটা হচ্ছে রানীমহল বলছে। তো আমরা এটা ঢুকেই বুঝতে পারলাম যে খুবই সুন্দরভাবে সাজানো, রানীরা যেরকম থাকে, ভিতরটা চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন। এটা রানীমহল। রাজামহলটা আমরা দেখে এসেছি, যেটা বন্ধ ছিল, বাট রানীমহলটা খোলা ছিল। তো চারিদিক দিয়েই আমরা ঘুরে ঘুরে একবার দেখে নিলাম। কিন্তু রাজামহলের থেকে রানীমহলটা অনেক বেশি সুন্দর, অনেক বেশিভাবে এইখানকার দেওয়ালে কারুকার্য করা আছে। তো আমরা ভিতর দিয়ে যে কিভাবে যেতে হয় সেগুলো আমরা দেখলাম, ঘুরলাম, অনেক ছবিও তুললাম। তো পুরো হিস্ট্রিটা মানে চোখের সামনে ভাসছে, যে এত সুন্দরভাবে সেই সময় বানানো কেল্লাগুলো, ফোর্টগুলো, যে কিভাবে সেই সময় বানিয়েছিল, আর সেইগুলো এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। তো না দেখলে, এগুলো চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর একটা পাহাড়ের ওপরেও এত সুন্দরভাবে তখনকার সময় বানানো হয়েছিল। আমরা এদিক থেকে এলাম ব্যাক সাইড দিয়ে। তো এই আমার বাইক রাখা আছে সামনে, তো এই সাইড দিয়ে ঢুকেছিলাম। তো আমার মনে হয় যেদিক এই দিকটা যেরকম দেখলাম, এই সেম এইদিকেও ছিল, বাট এইটা ভেঙে গেছে, তাই জন্য এটা এরকম দেখতে লাগছে। আর ওই দিকটা বেশ সুন্দর লাগছিল ফ্রন্ট সাইড। দেখি এটার ভিতরে এবার কি আছে, এগিয়ে যাই। বাইকে করে না আসলে এখানে 4 হুইলার নিয়ে ঘোরা যায়, বাট পায়ে হেঁটে ঘোরাটা খুবই টাফ পাহাড়ের উপরে, বেশ অনেকটাই ডিস্টেন্সে সব কিছু। তো আমরা এইটা পুরো ফোর্টটা কভার করে আমরা চলে গেলাম তুলসী ওয়াটারফল দেখতে, যেটা এখান থেকে প্রায় 62 কিলোমিটার্স। তুলসী ওয়াটারফল দেখে আমাদের চিত্রকূট 38 কিলোমিটার। তো আমাদের চিত্রকূট যাওয়ার রাস্তাতেই পড়বে তুলসী ওয়াটারফল। তো তুলসী ওয়াটারফলটা আমরা গিয়ে এখন দেখব সেটা কেমন। এটা হলো তুলসী ওয়াটারফল ঢোকার ঠিক আগে ওয়েলকাম গেট। তো আমরা এগিয়ে চললাম তুলসী ওয়াটারফলটা দেখতে। তো আমরা গিয়ে দেখলাম যে তুলসী ওয়াটারফলে এখন জল নেই, কেন এখন উইন্টার সিজন চলছে। তো বর্ষাকালে এইখানে খুবই পরিমাণে যে জলের যে ধারা, সেটা খুব পরিমাণে বয়ে যায়। তো এখানকার লোকেরা বলছে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে ছবি তুলছি সেই জায়গাটায় দাঁড়ানো যায় না। এইটা হচ্ছে এইখানকার একটা মেন আকর্ষণ, তীরের মতো কাঁচের গ্লাস দিয়ে তৈরি করা স্ট্রাকচারটা, তীর ধনুকের স্ট্রাকচারে তৈরি করা। এইখান থেকে ওয়াটারফলটা খুব ভালোভাবে দেখা যায়, দেখাই যাচ্ছে এটা পুরোপুরি কাঁচের তৈরি। তো এটা এখন পুরোপুরি শুরু হয়নি, তো যখন শুরু হবে এটা একটা ইউপি গভর্নমেন্টের একটা স্পেশাল আকর্ষণ হবে। তো এইখান থেকে আমরা দূর থেকে দেখলাম যে কেমন ওয়াটারফলটা দেখা যায়। তো ওয়াটারফলে নামার কোনো জায়গা ছিল না,
জলও ছিল না, তো দূর থেকে দেখা যাচ্ছিল জাস্ট সানসেট হচ্ছিল, যে ফার্স্ট যে ধাপ ওইখান থেকে জল আসে আর এইখান থেকে জলটা বয়ে চলে যায়, দেখতে অসাধারণ লাগে। তো আমরা দেখলাম, কিছু ছবি তুললাম, তারপরে চলে যাব আমরা চিত্রকূট, যেখানে রামভূমি বলা হয়, যেখানে 14 বছরের মধ্যে 12 বছর রাম ও সীতা বনবাসে এই জায়গাটাতেই ছিলেন। তো এইখানে সন্ধ্যা আরতিটা খুবই সুন্দর। তো আমরা সন্ধ্যা আরতিটা দেখব এই নৌকায় চড়ে। নৌকাগুলো খুবই অসাধারণভাবে লাইটিং দিয়ে সাজানো আছে। তো আমরা ভালোভাবে এইখানটা কিভাবে সন্ধ্যা আরতি হয় সেটা আমরা এই বোটে চড়েই দেখব। এটি হচ্ছে চিত্রকূটের সন্ধ্যে আরতি, খুবই সুন্দর একটা আরতি সন্ধ্যেবেলায়। আমি হরিদ্বারেও সন্ধ্যে আরতি দেখেছি, কিন্তু এইটা ফার্স্ট টাইম নৌকায় বসে যে সন্ধ্যে আরতিটা দেখা, এটা আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো খুবই সুন্দরভাবে এখানে যে আরতিটা হয় সেটা আমরা দেখলাম। তো দেখে আমরা এখান থেকে হোটেলে ব্যাক করব, হোটেল আমার পাশেই ছিল। এরপর পাতায় করে যে নদীতে প্রদীপ ভাসানো হয় সেটাও মৌ করে নিল। তো সেটা করে আমরা আস্তে আস্তে হোটেলের দিকে ব্যাক করব। না কোথায় আছে, কোথায় আছে দেখি, কোথায় আছে? দেখতে পাবে না। হ্যাঁ, ये देखिए सर, ये बगल से देखिए, ये सामने मंदिर दिख रहा है व्हाइट व्हाइट, इस मंदिर का नाम है बनवासी राम। बनवासी। जब कई माता ने भगवान राम को वनवास दिया था, हाँ, जिन वस्त्र में दिया था, आज भी इनको उन वस्त्र में दर्शन प्राप्त होता है। 5 फुट का पिलो वस्त्र मुहूर्त है। और वो सामने वाले घाट का नाम है जानकी घाट, जहाँ पे सीता माँ ने स्नान किया था और सत्यनारायण माता ने उनका 16 श्रृंगार किया था और उनको दिव्य वस्त्र दिए थे जो ना कभी फटेंगे ना कभी गंदे होंगे। তো আমরা সন্ধেবেলার চিত্রকূটের সন্ধে আরতিতে দেখলাম। আর এইখানকার সন্ধেবেলার যে অপরূপ সৌন্দর্য, এই যে নৌকাগুলো এত সুন্দরভাবে সাজানো, সেইগুলো পুরোপুরি দেখলাম। তো নেক্সট ডে আমরা যাব চিত্রকূটের যে আরও যে সাইট সিন যেগুলো আছে, গুপ্ত গোদাবরী, হনুমান ধারা, আরও অনেক কিছু আছে, সেগুলো এই পরের ভিডিওতে আমরা দেখব। তো পরের দিনে আমরা সকাল সকাল বেরিয়ে যাব যে আর এইখানকার যে যত সাইট সিন আছে সেগুলো দেখার জন্য।